এই ধরনের কথাবার্তা শুনতে পাই বলে আজকে যারা ৭৭ আসন, এই রকম কথাবার্তা যদি অব্যাহত থাকে, এই আচরণ যদি অব্যাহত থাকে, বিএনপি যদি এখনো সচেতন না হয়, এই দেশের পতাকা তারা খাবে এবং আগামী নির্বাচনে তারা ১৭৭ হয়ে ফিরে আসবে। আমাদের গান গাইতে হবে পাক চার জমিন চাঁদ বাদ। শাহরিয়ার কবির, বিএনপিকে এখন দিল্লির সাথে কোনো সমঝোতায় পৌঁছাচ্ছে কিনা? ভারতে তো আবার ভিসা চালু হয়ে গেল আমরা দেখছি। আচ্ছা, তার আগে একটু উত্তর দিই। প্রথম কথা হলো যে আমরা তো দেশবাসীকে সত্যটা বলার জন্য আসি। বোধহয়, ইফ আই এম নট রং, পদ্মা সেতুর টাকাটা রিফিউজ করছিল তখন আইএমএফ। তাদের মূল যুক্তিটাই ছিল শেখ হাসিনা যে স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন অর্থনৈতিক, সেটা ফেক। এবং ২৫ সালে এসে একদম পুরা দেখা গেল স্ট্যাটিস্টিক্স জিডিপির 100 বিলিয়ন, সেটা সে গরমিল করে সেই খাতায় খালি মিলাই দিছে। আজকে সংসদে দাঁড়িয়ে, মহান সংসদে, এটা হচ্ছে কনস্টিটিউশনের বাধ্যবাধকতা, প্রতি বছরে যে খরচ করবে গভর্নমেন্ট সেটা কি করতে হবে, সংসদে প্লেস করতে হবে। 19 সালেরটা কেবল প্লেস করা হয়েছে। কত সালেরটা? 2019 সালেরটা। আপনি যদি দেখেন, হিডেন ডেট ছিল 156 বিলিয়ন হিডেন ডেট। এই ডেটগুলো কখনোই, এই ঋণ কখনোই সম্মুখে আনেনি শেখ হাসিনা। আজকে যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্টের কথা বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট, এটা নিয়ে আমরা আন্তর্জাতিকভাবে বাংলাদেশ ব্যাংক কি করছে, কেপিএমজির মতো প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে যে হাসিনা কিভাবে ম্যানিপুলেট করছে কি গ্রোথ হিসাবে আমাদের সবার নাকের ডগায় একটা উন্নয়নের একটা কি দিচ্ছে, মূলা ঝুলায় দিয়ে কিভাবে টাকা বাংলাদেশ থেকে, খালি এক ইসলামী ব্যাংক থেকে 1,08,000 কোটি টাকা বাংলাদেশের বাইরে নিয়ে গেছে। যদি এগুলো সব মিথ্যা হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নাই। দ্বিতীয় কথা, যে জিডিপির কথা বলতেছেন, আসলে জিডিপি কত? 3.5। সেটা কে বলছিল? আইএমএফ বলছিল। যে 7 বা 8% জিডিপি দেখানো হচ্ছে, সমস্ত কাগজ ভুয়া। এবং যতবার কাগজ চাইছে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, শেখ হাসিনা একবারও কাগজ দিতে, প্রতিবার রিফিউজ করছে। এবং শেখ হাসিনা একবার বলেই ফেললো, আমি আর আমেরিকা যাব না। কেন? এই যে মিথ্যাচারের উপর সে দেশটাকে কি করলেন, রাখলেন তার উপরে। এবার আসেন বাজেটের কথা। গতকালকে আমার বন্ধুবর ব্যারিস্টার মোমেন খুব সুন্দর করে বলে দিছে এই বাজেটটা কি, এই বাজেটটা কেন বাস্তবায়ন করা সম্ভব না এবং ঘাটতিটা কোথায়। ভাই একটু আগে বললেন না যে বাণিজ্যমন্ত্রী কি বললেন? বাণিজ্যমন্ত্রী বললেন হাসিনা যেভাবে অর্থনীতিটাকে রেখে গেছে, তাতে আগামী 2 বছরের মধ্যে এই অর্থনীতি ঘুরে দাঁড়ানো ইম্পসিবল। তাহলে আজকে তিনি যে এত বিশাল একটা কি দিলেন, বাজেট দিলেন, এই বাজেটটা হচ্ছে একটা ঘাটতি বাজেট। আপনাদের বিকল্প বাজেটটা কোথায়? ছায়ামন্ত্রী সভা বলে আপনি বোধহয় ভুলে গেছেন, বিকল্প বাজেটও দেওয়া হয়েছে, সোর্স অফ ইনকামও বলা হয়েছে, শেষ 8 লক্ষ কোটি টাকা। এই যে বাজেটটা আজকে বিএনপি দিলেন, সেটা কি ঋণ নির্ভর। আমরা তো এমনি ঋণে জর্জরিত। সো যে কথাটা বলা হচ্ছে সংসদে, এই বাজেট নিয়ে কথা হচ্ছে না, ওখানে ফ্যান, এসি বা ওয়াশিং মেশিন নিয়ে কথা হচ্ছে, এই কথাটা বোধহয় এইভাবে ঠিক না। তবে এটাও ঠিক যে ভদ্রলোক এই ওয়াশিং মেশিনের কথাটা বলছে, দ্যাট ইজ নট দ্য প্লেস। ওই জায়গাটা এই ওয়াশিং মেশিনের কথা বলার জায়গা না। এবার আপনি যেটা বললেন, ভারত ট্যুরিস্ট ভিসা দিবেন। আজকে দেখেন, আজকে আমি কেন বলি যে বাংলাদেশে আমূল সংস্কার করতে হবে। আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রপতির সাথে দেখা করবেন, সেদিন আজকে দুপুরবেলা দেন প্লট তৈরি করছে কিভাবে ইন্ডিয়া। আজকে সুরঞ্জিত সেন হত্যা ষড়যন্ত্র মামলায় একজন হাফেজ সাহেবকে মৃত্যুদণ্ড দিছে। ফরাজ, এই মামলায় বাবর সাহেবরা সবাই খালাস পাইছে। এই মামলায় কোনো সাক্ষী নাই। 164-এর উপর ভিত্তি করে আজকে কেন দিল? যাতে আজকে দুপুরবেলায় ঠিক খালেদা জিয়া সহ সিরিজ বোমা হামলা হয়েছে, যেমন আজকে আমি পেপারে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, কালো পতাকা উত্তোলনের জন্য এক ধরনের লোকগুলোকে সেট করা হচ্ছে, যাতে একটা দেশে একটা ইনস্টেবল অবস্থা চলে যায়। আজকে আমরা প্লেন কিনবো কি কিনবো না, এটা কেন ভারতের পেপারের প্রথম হেডলাইন হবে? একটা নয়, দুটো নয়, 24টা প্লেন কিনতেছে বাংলাদেশ। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কি কিনলাম সেটা নিয়ে এত ভারতের মাথা ব্যথা কেন? ভারত আজকে আর একটা জিনিস, আপনি কি পৃথিবীর কোথাও শুনছেন একজন কূটনীতিককে মন্ত্রী পদমর্যাদা দেয়? ওকে এখনই তারা নালোকে কালকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। আজকে তো খালি মন্ত্রী বানাইছে, 2 দিন পর ওকে মুখ্যমন্ত্রী বানায় দিবে। এই ত্রিবেদীকে এখনই ঘাট ধরে দেশ থেকে পার করেন। আর ওই যে আমাদের স্পিকার সাহেব বলছে না,
যে শোনেন, মুক্তিযুদ্ধ, উনি একটা মুক্তিযোদ্ধা, উনি বললেন যে আমি যে অসম সাহস 24 সালে দেখছি এই যুবকদের মাধ্যমে, ইনশাল্লাহ দেশ ভারত কেন আমেরিকা এসেও ইনশাল্লাহ দখল করতে পারবে না। আমিও বারবার বলি ভারতের যে প্ল্যান দখল করা, সেই প্ল্যান থেকে সরে আসতে হবে, এবং ভারতের দখল করার প্ল্যান নিয়ে যারা এসে হাসিনার উন্নয়নের রূপকার হিসাবে যারা এস্টাবলিশ করতে চাইবে, এই বয়ান মানুষ প্রত্যাখ্যান অলরেডি করছে, এবং সেটা গতকালকে প্রমাণ মানুষ হয়ে 24-এ গেছে। যেভাবে দাঁড়িয়েছিল আবার সেভাবে দাঁড়াবে? মানুষ 24-এ দাঁড়ায় ছিল না, এখনো দাঁড়ায়। পাগল না হলে ভারতের যে কাঁটাতারের বেড়ার সামনে গুলির মুখে বাঁশ নিয়ে কোনোদিন মানুষ দাঁড়াতে পারে? আপনি আমাকে বলেন বোন, আমার হাতে স্টেন গান, আমার হাতে এলএনজি, আপনি একটা লাঠি নিয়ে সেটা তো আমাদের মুক্তিযুদ্ধের সময়ও সাহস দেখিয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বাঙালিরা সাহস দেখিয়েছে, 24-এও দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। এখন দেখাবে কিনা সেটা না, এখনো দেখাচ্ছে না, বর্ডারে দেখাচ্ছে না। এই এক দুজনের কথা না, এক দুজন কথা, সারা বাংলাদেশে কত হাজার বর্ডার, কত হাজার মাইল বর্ডার আছে। আপনি বলেন গতকালকে আপনি একটা বিচ্ছিন্ন ঘটনা। না, বিচ্ছিন্ন ঘটনা না, দেশের সকলকে সাথে নিয়ে নামতে হবে। আপনি একটা জিনিস বোঝেন, দেশের সকলকে সাথে নিয়ে নামবে। আপনি কোথায় আছেন? খালি ডাক দিয়ে। আচ্ছা, ভারতের সাথে আপনি যুদ্ধটা করবেন কেন সেটা বলুন। ভারতের সাথে যুদ্ধ আমি করবো না, ভারতই করবে। ভারত আমাকে করদ্রাষ্ট্র বানাচ্ছে, আমি তো ভারতের দিকে তাকাচ্ছি না। আমি কি বলছি ভারতের সাথে এক হবো? আমার আকাশ বাতাস এক। ভারত এসে বলতেছে আমার আকাশ বাতাস এক। আমি কি ভারতকে বলছি ভারত কোথায় ব্রাহ্মণ লাগাই দিছে, মিসাইল লাগাই দিছে, কি মিসাইল লাগাই দিছে? আমি কি বলছি গোমূত্র পান করতেছো কি জন্যে? আমি কি বলছি তোমার ত্রিপুরা আমি খেয়ে ফেলে দিব? আমি কি বলছি তোমার কলকাতা আমি গিলে খাবো? তোমার 7 সিস্টারকে ভাগ করে দেবো? আমি তো এগুলো কথাই বলি না। ও রাত দিন এক কথা যে 122 মাইল লম্বা করতে হবে, কি চিকেন নেককে ও এখানে লাগা দিছে কিছু লোককে। তারা কি কি হিন্দি নতুন ভাষা। আপনি তো অভিযোগ করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারতের নির্দেশে। হিন্দু বৌদ্ধ পরিষদ আসলে কিছু না, এটা হচ্ছে নতুন হিন্দু লীগ। আবার বলে একটা সম্প্রদায়কে দোষারোপ করতে পারেন? আমি আপনাকে বলে দিচ্ছি, প্রথম কথা, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এই যে এটা হচ্ছে একটা ক্যান্সার বাংলাদেশের জন্য। এটা আসলে একটা হিন্দু লীগ। এখানে শোনেন, এখানে বৌদ্ধ খ্রিস্টান কিছু নাই। আর আমার যদি কথাটা এইভাবে চিন্তা করেন, আজকে মাননীয় স্পিকার, উনি মুক্তিযোদ্ধা, উনি বললেন ওনার বয়সকালীন সময়ে এই পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে এবং বাংলাদেশে যতদিন ওনার জ্ঞান আছে কোনোদিন কোনো কি সাম্প্রদায়িক দাঙ্গা দেখেননি। আপনি একটা মেয়েকে বললেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বললো স্লিপ অফ টাং। আচ্ছা, স্লিপ অফ টাং হলো। আপনি একটা জিনিস দেখান তো, যে 7 সিস্টারে যেভাবে খ্রিস্টানদের উপর নির্মম অত্যাচার করা হয়, জ্বলন্ত কি আগুন দিয়ে পোড়ায় দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো প্যাগোডা, কোনো মন্দির, কোনো চার্চ কোনোটা পোড়ায় দেওয়া হয়েছে বা বলা হয়েছে বলেন। আপনি যে জায়গাটায় বসে আছেন সেখানে থেকে আপনি যদি আসলে কারোর ব্যাপারে অভিযোগ করেন, সেখানে কিন্তু একটা দাঙ্গা বেঁধে যেতে পারে। আমরা দাঙ্গা প্রতিরোধ করার জন্য কি মানুষকে সেদিন ডাক দিছি, এবং সেদিন ডাক দিয়ে কি বলছি যে কোনোভাবে অস্থিরতা করা যাবে না। যে জন্যেই 24 সালের পরে সমস্ত মন্দির পাহারা দিছি। সেদিন বলছে পাড়া মহল্লায় এই হিন্দু লীগকে প্রতিহত করতে হবে রাজনৈতিকভাবে, কোনোভাবে অস্ত্র দিয়ে নয়, কোনোভাবে মাসল দিয়ে নয়। সেদিন 8-10টা লোক ছিল বা 30টা লোক ছিল হাইকোর্টের সামনে। কি করতে পারতেন আমরা? আপনি একটা জিনিস দেখতো, ভারত আমার পতাকা পুড়াই দিছে, আমরা ভারতের পতাকা পুড়াইছি। কোন হিন্দুকে এখানে মারলাম? ওখানে তো মুসলমানের মসজিদ টসজিদ সব পুরাই শেষ করে দিয়েছে। ধন্যবাদ শাহরিয়ার কবির। আমরা মাহবুব আজিজের কাছে যাই। আমরা কি এই ব্যাপারে কিছু শুনবো না? আমি আমার পরবর্তী একটা প্রসঙ্গ, যে বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রী বলেছেন যে শেখ হাসিনা সরকার যেখানে অর্থনীতিটাকে রেখে গেছেন সেখান থেকে ঘুরে দাঁড়াতে 2 বছর সময় লাগবে। তো আমরা কি ভুলে যাচ্ছি যে মাঝখানে একটা 18 মাসের একটা জলযন্ত্র সরকার ছিল, এবং তাদের আপনি যখন শুরু করলেন সূচনায় বললেন যে 12,633 টাকা। এটা কি ঘুষ। তার মানে বেরোচ্ছে তো কত কিছুই তো বেরোচ্ছে। তার মানে এই যে 18 মাসে সবচেয়ে বেশি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দেশটিতে সাম্প্রদায়িক একটা উগ্রবাদী নানান রকম কথাবার্তা, নানান রকম আচরণ, একদম রাজনৈতিক আদর্শকে তারা প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এবং এই জায়গায় আপনি দেখুন, আপনি বলতে পারেন কোথায় প্রতিষ্ঠিত করলো? জুলাই সনদ নিয়ে এত কথা হয় না? ওই বইটির ভূমিকাতে আপনি দেখবেন সেখানে পাকিস্তান শব্দটি নাই। দেখা আছে হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে 1971 সালে। তো হানাদার বাহিনী হয় কি করে পাকিস্তান, এবং সেটা সরকারিভাবে লেখা হয়। এবং তারপরে মুক্তিযুদ্ধকে লেখা হয় প্রতিরোধ যুদ্ধ। বিসিএস পরীক্ষায় সেই ঘটনা ঘটিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। আপনি দেখুন দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো
একজন হিন্দু ধর্মের মানুষকে, এবং সেখানে আপনি দেখুন যে কি পরিস্থিতি। আমাদের এই দেশে তো কখনোই আমরা এই ধরনের সাম্প্রদায়িক এইরকম অবস্থা তো দেখি নাই। এই যে মাজার ভাঙা, আপনার মুক্তিযুদ্ধের স্থাপত্য ভাঙা, একের পর এক ইতিহাস বিকৃতি, বিভিন্নভাবে ইতিহাস বিকৃতি, সঙ্গীতের ব্যাপারে নানান রকম ছায়ানোটে হামলা, উদীচিতে হামলা, গণমাধ্যমে হামলা। আসলে চুপ করেছিল, তাই নয়? বিএনপি কি করেছে এটা বিএনপির ব্যাপার, জামাত কি করেছে জামাতের ব্যাপার। মূল ঘটনাটা দায়িত্ব কার ছিল? আমি কিন্তু এখানে বিএনপি বা জামাতকে দোষ দিতে চাচ্ছি না। দোষটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার করেছেটা কি? তার কি কোনো ম্যান্ডেট ছিল এগুলো করবার? তার ম্যান্ডেট ছিল হানাদার বাহিনী লেখার। এই ম্যান্ডেট সে কোথায় পেল? 24-এর গণ অভ্যুত্থানে যখন আমরা এইভাবে অসাম্প্রদায়িক গান শুনেছি, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দিরের সমান দলে, তখন কি একবার বলা হতো যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের চরেতে? বলার পরে আপনি দেখতেন তো 24-এর গণ অভ্যুত্থানে। আমাকে একটু সহজটা করতে দেন এই প্রসঙ্গটা। এখন কি জনগণ এভাবে নামবে আবার জামায়াতে ইসলামী ডাক দিলে? 24-এর গণ অভ্যুত্থানের বাস্তবতাটা কি? কেন নেমেছিল যে গণতন্ত্র এবং জবাবদিহিতার প্রশ্নে। সেখানে কোনো সাম্প্রদায়িক প্রশ্ন ছিল না, সেখানে ছিল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, অন্তর্ভুক্তিমূলক একটা সমাজের আকাঙ্ক্ষায়, যেটা জাতীয় পার্টি জোর করে 80 দশকে ফ্রিডম পার্টিকে বিরোধী দল বানিয়েছিল, আওয়ামী লীগ জোর করে জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার জোর করে জামাত এবং এনসিপিকে বিরোধী দল বানিয়ে গেছে। তাদের চেষ্টা ছিল এই জামাত এবং এনসিপিকে সরকারেই বসিয়ে যাবে, কিন্তু মানুষের যে বিপুল স্রোত, সেই 2/3 ভোটে বিএনপিকে ক্ষমতায় এনেছে, এবং বিএনপি সেখানে খুব স্বাভাবিকভাবেই এই জুলাই সনদের নামে এই প্রতারণার দলিলকে তারা বাস্তবায়িত করছে না। সেখানে তারা যেই 2/3 যে গণরায় নিয়ে এসেছে, এই পিআর পদ্ধতির নামে যে বাহানা করতে চাচ্ছে, অর্থাৎ সবকিছু একটা বিকেন্দ্রীকরণের নামে সাম্প্রদায়িক শক্তির হাতে তুলে দেবার যে খায়েশ ছিল অন্তর্বর্তী সরকারের, সেইটা বিএনপি বন্ধ করে দিয়েছে, এবং তা দিয়েছে মানুষের বিপুল রায়ে। অর্থাৎ যেদিকে দেশ যাচ্ছিল পাকিস্তানমুখী, আমরা ভারতের সাথেও যেভাবে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা পাকিস্তানের সাথেও যেভাবে চোখে কথা বলবো, আমরা সারাদিন ভারত বিরোধিতা করব, ভারতের আধিপত্যবাদী রাজনীতির কথা বলবো, কিন্তু চিকিৎসার জন্য ভারতে ছুটে যাব, কোরবানির সময় গরুর জন্য ভারতে ছুটে যাব, সুতা আমদানি করবো 140% পারে। আপনি এত যে চুক্তির কথা বলা হয়, দেশ বিক্রি চুক্তি, অন্তর্বর্তীকালীন সরকার একটি ভারতের সাথে কেন বাতিল করলো না, এবং তাদের উপদেষ্টারা কেন বললো আমরা তো কোথাও খুঁজে পাচ্ছি না যে চুক্তি কোথায়? আপনি বলা হয় করদ রাজ্য বানাতে চাইবে, ভারতের রাজ্যের অভাব পড়েছে? আপনার 54 বছর লাগলো করদ রাজ্য বানাতে। আপনার যখন 71-এর মুক্তিযুদ্ধ হয়, বঙ্গবন্ধু তার জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। এটা তো খুব সহজ ছিল অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাওয়া। এই রক্ত স্রোতের বিনিময়ে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধটা কিভাবে হয়েছে? আপনি 70-এর পত্রিকা দেখুন, আপনি 71-এর মার্চের 25 মার্চের আগের পত্রিকা দেখুন, 70-এর ডিসেম্বরের সংবাদ দেখুন, সমস্ত পত্রিকায় আছে ধর্ম নিরপেক্ষতা আমরা এখানে নিয়ে আসব, এবং সেই ধর্মনিরপেক্ষতা কোনটা? ভারতের কনস্টিটিউশনেও জানাই, পাকিস্তান ইসলামপন্থী দেশ, ভারত হিন্দুত্ববাদী দেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এই জায়গাটিতে বাংলাদেশ পৌঁছতে তাদের রক্ত স্রোত পেরিয়ে আসতে হয়েছে। আজকে এই 24-এ গণঅভ্যুত্থানের পর কোত্থেকে উদয় হলো এই জামাত এবং এনসিপি এসে? তারা শুরু করলো 47-এর ইতিহাস, তারা 40-এর ইতিহাস ভুলে গেল। লাহোর প্রস্তাবে বলা হয়েছিল যেই অঞ্চলগুলোতে মুসলিমরা প্রধান, তারা সকলেই স্বাধীন রাষ্ট্র হবে, পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে না পূর্ব পাকিস্তান। তখনও জামাত বিরোধিতা করে এই কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে, এবং সেইটা মওদুদি সাহেব, তাদের যে প্রধান নেতা, সেও বলেছিল যে গণতন্ত্র হচ্ছে একটা কুফরিদের শাসন, কারণ তাতে আল্লাহর সার্বভৌমত্বকেও প্রশ্ন করা হয়। সেই মওদুদি সাহেবকেও তারা এখন মানে না। তারা যখন যা প্রয়োজন তখন সেই অর্থে কথা বলে, কখনো জাতীয় পার্টির সাথে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, এখন এনসিপির সাথে তারা গাঁটছড়া বেঁধেছে। আসল কথা হচ্ছে আওয়ামী লীগের যে ট্র্যাক রেকর্ড মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার, এটা আপনারা ভাঙবেন কি করে? ভাঙতে পারেন না বলেই স্বাধীনতা 2.0 বলতে হয়, ভাঙতে পারেন না বলে ইতিহাসের এত মস্করা আপনাদের করতে হয়। ইতিহাসকে নিয়ে এই টানাটানি 24-এর গণ অভ্যুত্থানে কেন করতে হয়নি? কারণ আমাদের চোখের সামনে ছিল আমরা রাতের বেলা ভোট হচ্ছে, আমরা কথা বলতে পারছি না, আমরা প্রশ্ন করতে পারছি না, আমরা জবাবদিহিতার শাসন চাই। এইটুকুই যদি করা যেত, তাহলে যেটা সলভ মেটার। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত বিতর্ক কেন? এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান 15 খণ্ডের দলিলে অনুপঙ্খভাবে লিখে গেছেন।
এটা তো সলভ মেটার। এগুলা নিয়ে কেন কথা বলা হয়? কথা বলা হয় ৭১-এর ওই যুদ্ধাপরাধের ওই অপরাধীদেরকে বাঁচিয়ে দেবার জন্য।